ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। চলো মূল গ্রামারে আসা যাক। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স অর্থাৎ সরল বাক্য গঠন আজ আমাদের পার্ট 4, চতুর্থ পর্ব। এর আগের যে 3টে পর্ব ছিল সেখানটায় আমরা 3টে যে নন ফাইনাইট ভার্ব আছে সেগুলোর ব্যবহার দেখেছি। আমরা দেখেছি পার্টিসিপেলের ব্যবহার করে কিভাবে সরল বাক্য গঠন করতে হয়, জেরান্ডের ব্যবহার করে কিভাবে সরল বাক্য গঠন করতে হয় এবং ইনফিনিটিভের ব্যবহার করে কিভাবে সরল বাক্য গঠন করতে হয়। আজ আমাদের চতুর্থ পর্ব। আজ আমরা দেখব নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে কিভাবে সরল বাক্য গঠন করতে হয়। অ্যাপোজিশনের অর্থ হলো পাশে বসা। কোনো নাউন এর সঙ্গে একই ব্যক্তি বা বস্তুবোধক কোনো শব্দ বা শব্দগুচ্ছ ওই নাউনের পরে অ্যাপোজিশন রূপে বসে। কোনো একটা নাউন রয়েছে, সেই নাউনের পাশে কোনো ব্যক্তি বা বস্তুবোধক কোনো শব্দ এবং সেই ব্যক্তি বা বস্তু সেই নাউনকেই বলছে, সেই নাউনেরই সমার্থক। তো অতএব সেই নাউনের পাশে বা নাউনের পরেই বসে সেটা। আচ্ছা, যদি দেখো সেই নাউনটা সাবজেক্ট রূপী নাউনের পাশে বসেছে, সাবজেক্টের পরে বসলে উদ্দেশ্য প্রসারক, উদ্দেশ্য কথার অর্থ হচ্ছে সাবজেক্ট, মানে তার বিস্তার বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সাবজেক্ট যেখানে একটি ছিল তার সম্পর্কে আরেকটু বলে সেই সাবজেক্টের যে পরিধি সেটা বেড়ে গেছে। আর যদি অবজেক্টের পর বসে তো অবজেক্টের পরিধি যেটা সেটা বেড়ে যায়, অর্থাৎ সেটাকে বলে বিধেয় প্রসারক। তো এখানে তোমরা বুঝতে পারলে যে সাবজেক্ট রূপে অবজেক্ট রূপে আমরা অ্যাপোজিশনের ব্যবহার কিন্তু খুব সহজেই পেতে পারি। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করি। বিরাট ইজ আওয়ার ক্যাপ্টেন। এখানটা একটা জিনিস খেয়াল করে দেখো, বিরাট যে ব্যক্তি, আওয়ার ক্যাপ্টেন একই ব্যক্তি। অর্থাৎ আওয়ার ক্যাপ্টেন বললে বিরাটকে বোঝায় আর বিরাটকে বললে আওয়ার ক্যাপ্টেন বোঝায়, এই দুজন একই ব্যক্তি। হি স্কোর্ড দ্য উইনিং রান। সে জয়সূচক রানটি সংগ্রহ করেছিল। তো সে জয়সূচক রানটি সংগ্রহ করেছিল। এবার দেখো এই দুটো বাক্যকে জয়েন করব কি করে। খুবই সহজ। বিরাট ইজ আওয়ার ক্যাপ্টেন, বিরাটের পর কমা দিয়ে দিলাম আওয়ার ক্যাপ্টেন, বিরাট আওয়ার ক্যাপ্টেন। এখানে আওয়ার ক্যাপ্টেন যে বিরাটও একই ব্যক্তি। তো বুঝতে পারলে এখানে যে সাবজেক্ট যে ছিল তার বিস্তার লাভ ঘটল। অর্থাৎ আওয়ার ক্যাপ্টেন আর বিরাট একই ব্যক্তি। অর্থাৎ আওয়ার ক্যাপ্টেন স্কোর্ড দ্য উইনিং রান বা বিরাট স্কোর্ড দ্য উইনিং রান একই কথা। তো এখানে বিরাট কমা আওয়ার ক্যাপ্টেন স্কোর্ড দ্য উইনিং রান, এখানে এই পুরোটাই কিন্তু সাবজেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু এটা ভেবো না যে সাবজেক্ট প্লুরাল হলো, দুটো সাবজেক্ট হয়ে গেছে, তাই এর পর যে ভার্বটা আসবে সেটা প্লুরাল ইন্ডিকেটিং ভার্ব হবে, সেরকম কিছুই নয়। এটা কিন্তু যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ এই বিরাট যে সাবজেক্ট, একে টার্গেট করেই তুমি ভার্বটাকে ব্যবহার করবে। দ্য বিরাট আওয়ার ক্যাপ্টেন স্কোর্ড দ্য উইনিং রান। রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। হি রিগেইনড হিজ কিংডম অ্যাট দ্য 10th অ্যাটেম্পট। এবার দেখো, রবার্ট ব্রুস আর কিং অফ স্কটল্যান্ড একই ব্যক্তি। রবার্ট ব্রুস যে ছিলেন তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। তো আমরা এখানে দুটো বাক্যকে সংক্ষেপ করতে গেলে প্রথমে কি করব, যে এখানে রবার্ট ব্রুস আছে, কিং অফ স্কটল্যান্ড আছে, একই ব্যক্তি। তো রবার্ট ব্রুসের পরে কমা দিয়ে কিং অফ স্কটল্যান্ড, এটা কিন্তু নাউন হতে হবে। কিং অফ স্কটল্যান্ডটাকে বসিয়ে দিলাম। এবার এখানে হি বলতে সে রবার্ট ব্রুসকে বুঝিয়েছে। এবার হিটাকে তুলে দিয়ে আমরা পুরো বাক্যটা বসিয়ে দেব। রবার্ট ব্রুস কমা দ্য কিং অফ স্কটল্যান্ড। এবার রবার্ট ব্রুস যে দ্য কিং অফ স্কটল্যান্ড একই ব্যক্তি। রিগেইন হিজ, দ্বিতীয় বাক্যের যে হি, এটা রবার্ট ব্রুসকেই বলেছে, অতএব এই হিটাকে তুলে দিলাম। রিগেইন্ড মানে পুনরুদ্ধার করা, পুনরায় প্রাপ্তি ঘটানো। পুনরুদ্ধার করেছিল হিজ কিংডম, তার সাম্রাজ্য, অ্যাট দ্য 10th অ্যাটেম্পট, 10ম প্রচেষ্টায়। তো এবার আমরা নাউন ইন অ্যাপোজিশন রূপে কোনটা বসলো, দ্য কিং অফ স্কটল্যান্ড। এখানে তোমার সাবজেক্ট রূপে রয়েছে রবার্ট ব্রুস এবং নাউন ইন অ্যাপোজিশন রূপে কিং অফ স্কটল্যান্ড। এখানে সাবজেক্ট রূপে রয়েছে বিরাট এবং নাউন ইন অ্যাপোজিশন রূপে আওয়ার ক্যাপ্টেন। তো কিভাবে ব্যবহার করতে হবে, সবচেয়ে সোজা এটা, এমন কিচ্ছু নেই এর মধ্যে। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। 3 নম্বর এক্সাম্পলটা দেখো। আই মেট দ্য ডক্টর। ডাক্তারের সাথে আমি দেখা করেছিলাম। হি ইজ এ গ্রেট সার্জন। তিনি একজন বিখ্যাত শল্য চিকিৎসক। শল্য চিকিৎসক মানে যিনি অপারেশন করেন, অস্ত্রোপচার করেন। এবার দেখো, ডক্টর আর এ গ্রেট সার্জন একই ব্যক্তি, অতএব এই ডক্টরের পাশে কমা দিয়ে আমি এই অংশটাকে বসাতেই পারি।
এখানে এ গ্রেট সার্জন, একজন বিখ্যাত শল্য চিকিৎসক, একই ব্যক্তি এই ডক্টরের সাথে। আই মেট দ্য ডক্টর, কমা এ গ্রেট সার্জন। এবার এই ডক্টর আর এ গ্রেট সার্জন একই ব্যক্তি, অতএব এখানে কমা দিয়ে আমি বসিয়ে দিলাম। এখানটা কিন্তু ডক্টরটা সেন্টেন্সের অবজেক্টে বসেছে। এর আগে দেখেছিলে সাবজেক্টে বসেছে, যেমন বিরাটের ক্ষেত্রে, কিন্তু এখানে ডক্টরের ক্ষেত্রে দেখলাম আমরা অবজেক্টে বসেছে। এবং আমরা প্রথমে বলেছিলাম সাবজেক্টের সাথে বসলে সে সাবজেক্টের বিস্তার লাভ ঘটায়, এবং অবজেক্টের শেষে বসলে সেটা তোমার প্রেডিকেটকে এর প্রেডিকেটের বিস্তার ঘটায়, অর্থাৎ যে বিধেয় তার বিস্তার ঘটায়, বা তুমি বলতে পারো অবজেক্ট রূপে যে নাউন রয়েছে তার বিস্তার ঘটায়। আই ইনভাইটেড ইয়োর মাদার, আমি তোমার মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। শি ইজ মাই আন্ট, তিনি আমার আন্ট, কাকি। তো এখানে ইয়োর মাদার আর মাই আন্ট একই ব্যক্তি, তো আমরা কি করব, ইয়োর মাদারের পর কমা দিয়ে মাই আন্ট বসিয়ে দেবো। তবে আমার এই দ্বিতীয় বাক্যটা আর বসাতে হবে না। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটা জিনিস আরেকবার বলে দিই, সিম্পল সেন্টেন্সে কিন্তু ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া অর্থাৎ মূল ভার্ব, বাক্যের যে মূল ভার্ব একটাই থাকবে। আর অন্য যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন উপায়ে তোমাকে সরিয়ে দিতে হবে বাক্য থেকে। তো সরিয়ে দেওয়ার যে আমরা প্রথমে কি করেছিলাম, যে সেই ভার্বগুলোকে নন ফাইনাইট করে দিয়েছিলাম, অর্থাৎ যে ভার্বগুলো রয়েছে ফাইনাইট ভার্ব রূপে, তো সেগুলোকে আমরা নন ফাইনাইট করে দিয়েছি। নন ফাইনাইট করেছি কীভাবে, হয় সেগুলোকে ইনফিনিটিভ করে দিয়েছি, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা জিরান্ট করেছি, ভার্ব প্লাস আইএনজি নাউনের মতন ব্যবহার, বা পার্টিসিপল করেছি ভার্ব প্লাস আইএনজি বা ভার্বের থার্ড ফর্ম তোমার অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করে। অর্থাৎ আমরা ফাইনাইট ভার্বকে নন ফাইনাইট করে দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করেছি। টার্মগুলো শুনতে কঠিন লাগলেও তোমরা যখন দেখবে উদাহরণের মাধ্যমে তখন দেখবে যে এগুলোকে আর কঠিন লাগছে। আই ইনভাইটেড ইয়োর মাদার মাই আন্ট, আমি তোমার মাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কমা আমার কাকি। এখানে ইয়োর মাদার আর মাই আন্ট একই ব্যক্তি, অতএব কমা ব্যবহার হবে। হ্যাভ ইউ সিন দ্য তাজ, তুমি কি তাজ দেখেছো? তাজ বলতে তাজমহল। হ্যাভ ইউ সিন দ্য তাজ। এবার এই তাজ সম্পর্কে দেখো, এখানে আবার বলছে ইট ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, এটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। তো সপ্তম আশ্চর্যের মধ্যে একটা তাজকেই বোঝাচ্ছে, অতএব আমরা এখানটায় এই ইট ইজটাকে বাদ দিয়ে দেবো, কারণ এখানে ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাকে আমি তুলে দেবো, সমাপিকা ক্রিয়া আর সাবজেক্টটাকে তুলে দিয়ে তাজের পর কমা দেবো, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, সপ্তম আশ্চর্যের একটি। তো সপ্তম আশ্চর্যের একটি হচ্ছে দ্য তাজ। হ্যাভ ইউ সিন দ্য তাজ, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে শেষ হয়ে গেছিলো, এটা ছিল একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এবার আমাদের পুরো সেন্টেন্সটাই ইন্টারোগেটিভ হয়ে যাবে, যেহেতু এখানে একটাই সেন্টেন্স থাকছে এবং সেটা সিম্পল সেন্টেন্স। হ্যাভ ইউ সিন দ্য তাজ, কমা ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স, সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। এখানে দ্য তাজ যা, আর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি বোঝাতে তাজকেই বোঝানো হয়েছে। তো এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সও তোমরা দেখলে। ডু ইউ নো মিস্টার দাস, তুমি কি মিস্টার দাসকে চেনো? এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। হি ইজ আওয়ার HM, তিনি আমাদের প্রধান শিক্ষক মহাশয়। এবার মিস্টার দাস আর আমাদের প্রধান শিক্ষক মহাশয় একই ব্যক্তি, তো মিস্টার দাসের পর কমা দিয়ে আওয়ার HM, আওয়ার হেডমাস্টার এটা বলতেই পারি, কারণ এখানে নাউন ইন অ্যাপোজিশন রূপে অবজেক্টের পর বসবে এটা। ডু ইউ নো মিস্টার দাস, কমা আওয়ার HM। এতক্ষণে তোমরা সাবজেক্টের পর নাউন ইন অ্যাপোজিশন, অবজেক্টের পর নাউন ইন অ্যাপোজিশনের ব্যবহার দেখে আশা করি বুঝতে পেরে গেছো। এবার দেখো, আমরা এতক্ষণ দুটো বাক্য থেকে একটা সিম্পল সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা দেখলাম। এবার দেখবো আমরা ফ্রম কমপ্লেক্স টু সিম্পল, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল করব ইউজিং অ্যাপোজিশন, শুধুমাত্র অ্যাপোজিশন ব্যবহার করে। অ্যাপোজিশন মানে বুঝতেই পারছো যে কোনো নাউনের সমার্থক কোনো শব্দ সাবজেক্টের পর বা অবজেক্টের পরের ব্যবহার হবে। তো চলো আমরা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করব, জটিল থেকে কি করে সরল করব সেটা দেখে নিই। 7 নম্বর এক্সাম্পলটা দেখো, মিস্টার রয় হু ইজ আওয়ার লিডার, মিস্টার রয় যিনি আমাদের নেতা, উইল কাম টুডে, আগামীকাল আসবেন। এখানটা দেখো হু ইজ আওয়ার লিডার, এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা রয়েছে অ্যাডজেক্টিভ ক্লজে। এখানে এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যেটাকে বোঝানো হয়েছে মিস্টার রয় হু ইজ আওয়ার লিডার, আওয়ার লিডার যে মিস্টার রয় একই ব্যক্তি, অর্থাৎ মিস্টার রয়ের পরে কমা দিয়ে আমরা আওয়ার লিডার লিখতে পারি, কারণ আওয়ার লিডার বলতে মিস্টার রয়কে বোঝানো হয়েছে। মিস্টার রয়, কমা আওয়ার লিডার উইল কাম টুডে। তবে তোমার এই সাবঅর্ডিনেট ক্লজের যে হু এবং ইজ যেটা রয়েছে সেটা তোমার উঠে যাচ্ছে। তো এখানে তোমার ফাইনাইট ভার্ব একটাই থাকছে, এখানে দুটো ছিল, মিস্টার রয়, কমা আওয়ার লিডার, এখানে যে সাবজেক্টের পর আওয়ার লিডারটা বসে গেল, উইল কাম টুডে, তিনি আজ আসবেন। মিস্টার রয় আমাদের লিডার আজ আসবেন।
আচ্ছা, ফাদার হেল্পড দ্য বয়েজ, বাবা ছেলেগুলোকে সাহায্য করেছিল, হু ওয়ার মাই ফ্রেন্ডস, যারা ছিল আমার বন্ধু। এবার দেখো এই বয়েজ সম্পর্কে এই অংশটুকু বলছে, এটা হচ্ছে যারা ছিল আমার বন্ধু, এটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে রয়েছে, অতএব এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু এখানে বয়েজ আর মাই ফ্রেন্ডস একই বালকদেরকে নির্দেশ করছে, অতএব বয়ের পর কমা দিয়ে আমরা মাই ফ্রেন্ডস বসাতেই পারি। এটা হয়ে গেল তোমার নাউন ইন আ পজিশন, এটা ছিল সাবজেক্টে, এটা হলো অবজেক্টে। ফাদার হেল্প দ্য বয়েজ, কমা মাই ফ্রেন্ডস। তারপরে এক্সাম্পলটা দেখো, অশোকা হু ওয়াজ গ্রেট ওয়াজ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এখানে তোমার এটাও অ্যাডজেক্টিভ ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে। তোমরা ক্লজ না বুঝলে আমার ক্লজের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে দেখে নেবে। হু ওয়াজ গ্রেট, যিনি ছিলেন মহান। এইবার একটা জিনিস দেখো, অশোকা আর মহান, এই গ্রেট একই ব্যক্তিকে নির্দেশ কিন্তু করছে না। এখানে একটা জিনিস মনে রাখবে যে আমরা এতক্ষণ ধরে যেই অ্যাপোজিশনগুলো ব্যবহার করছিলাম সেগুলো কিন্তু সবই দেখো নাউন ছিল। এবারে গ্রেট যেটা, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। অশোকা কমা গ্রেট লিখলে কিন্তু হবে না, কারণ এটা অ্যাডজেক্টিভ, তোমাকে কিন্তু এরপরে নাউন বসাতে হবে। এতক্ষণ খেয়াল করে দেখো, আওয়ার লিডার ছিল এর আগেরটা, আওয়ার লিডারটা কিন্তু নাউন ছিল, তোমরা যতগুলোই এতক্ষণ পেয়েছো সবগুলোই নাউন ছিল। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে যে পার্টটা রয়েছে এটা কিন্তু আর নাউন নয়, এটা অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারবে না। তা এখানে কি করবে, অশোকা ওয়াজ দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এবার এম্পায়ার অফ ইন্ডিয়া, হ্যাঁ, ইন্ডিয়ার বা ভারতের সম্রাট ছিলেন। তো এখানে এম্পায়ার অফ ইন্ডিয়া আর অশোকা একই ব্যক্তি, তো অশোকার পর কমা দিয়ে আমরা দ্য এম্পায়ার অফ ইন্ডিয়াকে বসাতে পারি। অশোকা কমা দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এবার ভারতের সম্রাট এবং অশোকা একই ব্যক্তিকে বোঝানো হয়েছে, অশোকা দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া। এবার লিখলাম ওয়াজ গ্রেট, অশোকা ওয়াজ গ্রেট, এবার ঠিক থাকলো, বা দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া ওয়াজ গ্রেট। এবার তোমাদের অর্থটা ঠিক থেকে গেল। হ্যাভ ইউ রিড দ্য গীতাঞ্জলি, তুমি কি গীতাঞ্জলি পড়েছো? ইট ইজ এ কালেকশন অফ পোয়েমস, এটা একটি কবিতার সংগ্রহ বা এটা একটি কবিতা সংগ্রহ। তো এ কালেকশন অফ পোয়েমস গীতাঞ্জলিকে নির্দেশ করছে, গীতাঞ্জলি আর এ কালেকশন অফ পোয়েমস একই, অতএব আমরা গীতাঞ্জলির পর কমা দিয়ে এ কালেকশন অফ পোয়েমস লিখতেই পারি। হ্যাভ ইউ রিড দ্য গীতাঞ্জলি, কমা এ কালেকশন অফ পোয়েমস, তারপর জিজ্ঞাসা চিহ্ন, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। এখানে দুটো বাক্যকে জুড়ে একটি বাক্যে পরিণত করা হলো, যেটা আমরা আগে দেখেছিলাম। তো এখানে এই কটা তোমাদের 7 থেকে 10 পর্যন্ত কমপ্লেক্স থেকে সিম্পল করে দেখানো হলো, এবং এটা ছিল দুটো বাক্যকে জুড়ে সিম্পল সেন্টেন্স করা হলো। তো আজকের আলোচনা যেটা তোমাদের নাউন ইন অ্যাপোজিশন, সেটা আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাব পরবর্তী পার্টে আমাদের নেক্সট ভিডিওতে। আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিওর যে কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। সকলে ভালো থাকো, বাই।